সৌদিতে আগুনে নিভল ১৬ বাংলাদেশের প্রাণ। জন্মভিটা নাটোর ও নওগাঁয় শোকের ছায়া। এসএসসি ও সমমানে ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, কমেছে জিপিএ 5। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে ১,১৬,৬৭৬ জন। রেল যোগাযোগের নতুন গতি, ঢাকা গোপালগঞ্জ রুটে প্রথমবারের মতো চালু হলো কমিউটার ট্রেন। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। জীবিকার তাগিদে গিয়েছিলেন মরুর দেশ সৌদি আরব। কারখানায় আগুনে নিভে গেল ১৬ বাংলাদেশের প্রাণ। সম্বলের সবটুকু দিয়ে বিদেশ পাঠানো সন্তানদের হারিয়ে নওগাঁ ও নাটোরের গ্রাম জুড়ে এখন কান্নার রোল। নিহত পরিবারগুলোকে সহায়তা ও মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ধোয়ার কুণ্ডলি, আগুনের লেলিহান শিখায় পড়ছে প্রবাসীর স্বপ্ন। বাঁচার শেষ চেষ্টাটাও হার মেরেছে মৃত্যুর কাছে। সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার ১৬ বাংলাদেশি। মারে কথা করতেন না, মা আর কথা কম না নি, মা মা গুটে গেছে। আর দেখা হবে না, সবাই দোয়া করো। মৃত্যুর আগে এমন অডিও বার্তা পাঠিয়েছিলেন প্রাণ হারানো মোহন। আগুনে মারা গেছে ছোট ভাই সুমন। এরপর সাড়া মেলেনি তারও। বাবারও আমার এই সওয়াল, এই সওয়াল। হাজার হাজার মাইল দূরে মারা যাওয়া স্বজনের শোক ছুঁয়েছে নওগাঁর আত্রাই উপজেলায়। একই পরিস্থিতি পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ কয়েকটি গ্রামে। পরিবারের উপার্জনক্ষম মানুষকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারগুলো। ওরা কেউ বাড়াবার পারেনি, একদম ওরা কয়লা হয়ে গেছে। সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে। আর গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না। আমাদের সন্তানরা আমাকে দেশে যেন ফিরিয়ে দেয়নি, ওই সরকারের কাছে আবেদন এটাই আমরা চাই। একই ঘটনায় নিহত আরো ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। টেলিফোনে বিয়ে হয়েছে ২ বছর। আশা ছিল শিগগিরই দেশে ফিরে নতুন বউয়ের মুখ দেখবেন সাব্বির আহমেদ শুভ, কিন্তু সব থামিয়ে দিল দুর্ঘটনার আগুন। প্রথম সন্তানের মুখটাও দেখা হলো না শামীমের। আর হৃদয়কে হারিয়ে নির্বাক বাবা মা। সরকার আমার বেটাকে আমার বুকে দিয়ে পাঠায়, আমি কোথায় মশা মাঠে দেব, আমি কি খাবো? প্রশাসন জানায় মরদেহগুলো ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসে যোগাযোগ করছেন তারা। মরদেহ ওই দেশ থেকে আনার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন, এছাড়াও এই স্থানীয়ভাবে তার যদি এখন কোনো প্রয়োজন বা ভবিষ্যতে কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসন তার পাশে আছে। একসাথে এত প্রবাসীর মৃত্যুতে শোক জানিয়েছে সৌদির বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন মহল। সানজিদা শান্তা, চ্যানেল 24। সৌদি আরবের সোফা কারখানায় নিহত ১০ জনের বাড়ি নওগাঁ উপজেলায় এবং সেখান থেকে যোগ দেবেন এখন আরও জানাতে হারুনুর রশিদ চৌধুরী, এবং আমাদের সাথে আরও থাকছেন নাটোর থেকে দেবাশিস কুমার সরকার। শুরুতেই হারুনুর রশিদ চৌধুরীর কাছে চলে যাব। হারুন, শোক সন্তপ্ত পরিবারগুলোর অবস্থা জানাবেন। অবস্থা তো আসলে বর্ণনা করার মতো নয়। ডুকরে ডুকরে কাঁদছেন মাঝে মধ্যে এবং কান্না করতে করতে আসলে তারা ক্লান্তই বলা যায়। কারণ সন্তান বিদেশে ছিল, আশা ছিল যে একটা সময় আসবেন, কিন্তু যেহেতু মারা গেছেন সেই আশাটুকু আর করতে পারছেন না। পাশাপাশি আপনি জানেন যে যেহেতু এই সন্তানকে ঘিরেই বা এই সন্তানদের ঘিরে আসলে পরিবারগুলো নানান রকম স্বপ্ন ছিল, জল্পনা কল্পনা ছিল, সেগুলোরও একটা অবসান হলো। ঋণের বোঝা থাকলো প্রত্যেকটি পরিবারে। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে প্রত্যেকটি পরিবারে যাবার সময় একটা মোটা অঙ্কের ঋণ নিয়েছেন তারা চড়া সুদে, এবং সেই যে ঋণের বোঝা
অনেকের হয়তো পরিশোধ হয়েছে, আবার অনেকেই আছেন যারা এখন পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে পারেননি। আগামী দিনে সে ঋণ কিভাবে পরিশোধ করবেন, কারণ সহায় সম্বল সবকিছু বিক্রি করেই সন্তানকে একটু ভালো থাকার আশায় আসলে বিদেশ পাঠিয়েছিলেন, কিন্তু সে আশায় গুড়ে বালি। এখন সে ঋণের বোঝাটুকু কিভাবে টানবেন সেটি এখন প্রশ্নের বিষয়। উপজেলা প্রশাসন বলছে যে যেই 13 জন আসলে নওগাঁয় মারা গেছে সেই পরিবারগুলো তারা খোঁজখবর রাখছেন এবং একটি পরিবারগুলো থেকে যারা কর্মক্ষম ব্যক্তি তাদেরকে আসলে কর্মসংস্থানের দিয়ে কিভাবে কাজে লাগানো যায় বা সক্রিয় করা যায় সেই জায়গাটুকু প্রশাসন দেখবে বলে বলা হয়েছে। তো পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে আসলে সবাই খোঁজখবর নিতে আসলেও কালকে থেকে হয়তো অনেকেই আসবেন না বা তাদের দিকে তাকাবার মতো কেউ থাকবে না, সেই জায়গাটা যাতে না হয়, অর্থাৎ কেবলমাত্র বক্তৃতা কিংবা বড় বড় বুলির মধ্যেই সেটি আটকা না থাকে, প্রকৃতপক্ষেই তাদের পাশে যাতে প্রশাসন সহ যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারা যাতে দায়িত্ব নিয়ে তাদের পাশে দাঁড়ান এবং সত্যিকার অর্থে তারা ঘুরে দাঁড়াতে পারেন, সেই দাবিটুকু করেছেন। পাশাপাশি বিদেশে আসলে মারা গেলে এদেশে মৃতদেহ আসার একটা দীর্ঘসূত্রিতে থাকে, সেটি কাটিয়ে যাতে স্বজনরা তাদের মৃতদেহগুলো দ্রুত ফিরে পেতে পারেন সেই দাবিটুকুও জানিয়েছেন। এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার নাটোর থেকে যোগ দিচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, এখানকার পরিস্থিতি জানাবেন। নাটোরের পরিস্থিতিও একই রকম। আসলে শোকে পরিবারগুলো একেবারে মুহ্যমান। স্থানীয়রা আসছেন, আত্মীয় স্বজন আসছেন, আবার তারা চলেও যাচ্ছেন। আসলে কান্না করতে করতে যেমনটা শুনছিলেন যে আসলে কান্নারও তো শেষ থাকে, চোখের পানিও ফুরিয়ে যায়। তো এখন এই পরিবারগুলোর অবস্থা হয়েছে সেই রকমই। কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে গেছে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন কিন্তু আসলে স্বাভাবিক হতে পারছেন না। কিছুক্ষণ পর পর বাড়ির ভেতর থেকে ডুকরে ডুকরে কান্নার শব্দ ভেসে আসছে। এরকম পরিস্থিতিতে নাটোরের প্রশাসন কিন্তু এই পরিবারগুলোর পাশে এরই মধ্যে দাঁড়িয়েছে। উপজেলা প্রশাসন প্রত্যেক পরিবারকে নগদ 20,000 করে টাকা এরই মধ্যে প্রদান করেছেন 3টি পরিবারকে, এবং তারা বলেছেন যে প্রয়োজনীয় যে ব্যবস্থা আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং পরিবারগুলো যদি আরো কোনো ব্যবস্থা হয় সেই ব্যবস্থাগুলো তারা নেবেন বলে প্রকাশ করেছেন। এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসক বলেছেন যে তারা সার্বিকভাবে খোঁজ খবর রাখছেন এবং এই সমস্ত পরিবারগুলো যাতে এখনই শুধু না এবং এর পরবর্তীও যাতে তারা ফলো আপ তারা করবেন এবং এই পরিবারগুলোর পাশে থাকার তারা চেষ্টা করবেন। এছাড়া এই অঞ্চলের যে স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তিনি এখন ইতালির রোমে অবস্থান করছেন। স্থানীয় যে রুহুল কুদ্দুস দুলু এমপি, তিনি ফোনে সাংবাদিকদের জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন এবং তিনিও বলেছেন যে পরিবারগুলোর জন্য যা করার দরকার তিনিও ব্যক্তিগতভাবে এবং তার প্রশাসনিকভাবে সকল ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া জেলা প্রশাসন সার্বিকভাবে খোঁজখবর রাখছেন এবং এই পরিবারগুলো যাতে অসহায় অবস্থায় না পড়ে সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদিতে নিহতদের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 62.25%, যা গেল 19 বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। গতবার এই সংখ্যা ছিল 1,39,032 জন। বন্যার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে 20 দিন দেরিতে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে বিদ্যালয়ে ফল জানতে আসা পরীক্ষার্থীদের উপস্থিতি বেশ কম, কেননা ফল মিলছে মুঠোফোনে, খুদে বার্তায় বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তবু কেউ কেউ এসেছেন সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে, শিক্ষকদের আশীর্বাদ পেতে, উচ্ছ্বাসে মাতাতে প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণ। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি জিপিএ 5 পাইছি, গোল্ডেন। আমার লেগে এখনো শকে আছি। ফলাফল দেখে খুবই খুশি হয়েছি, বিশেষ করে আব্বু আম্মুর মুখে যে হাসিটা ছিল ওইটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। 2টা কারিকুলাম পেয়েছিলাম, সো সেই অনুসারে বলবো যে আই এম স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট। পরবর্তীতে অ্যাডমিশন যেটাই হোক না কেন, আমরা চাই যে একটা খুবই ভালো একটা ব্রাইট মোমেন্ট আমরা যেন সবাই নিতে পারি। সচিবালয় ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 62.25%, যা গেল বছরের তুলনায় 6.2% কম।
আর 18,29,485 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন, যা গত বছরের চেয়ে 22,356 জন কম। আর উত্তীর্ণ না হওয়ার সংখ্যাও অনেক, 7 লাখের কাছাকাছি। যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অনুপ্রেরণা দেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো করেছেন তাদের স্বীকৃতি দেন, এবং যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আমরা একসাথে আইডেন্টিফাই করি এবং একসাথে সবাই মিলে সমাধান করবো ইনশাল্লাহ। এবছর সব শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড 71.63%। এরপর যশোর বোর্ডে 66.27%, কুমিল্লা বোর্ডে 65.42%, রাজশাহী বোর্ডে 63.67, বরিশাল বোর্ডে 60.35, চট্টগ্রাম বোর্ডে 59.48, সিলেট বোর্ডে 58.33, দিনাজপুরে 58.05% এবং সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার ময়মনসিংহ বোর্ডে 57.39%। এছাড়া কারিগরি বোর্ডে পাশের হার 58.20%। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার মাদ্রাসা বোর্ডে 55.49%। ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে শুরু করে অদ্যাবধি এই দুইটা বিষয় ফেলের হার খুব বেশি যায় এবং পাশের হারকে কমিয়ে দেয়। আর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি এবং একজনও পাশ করতে পারেনি 312টি শিক্ষা প্রতিষ্ঠানে। এবারও যথারীতি মেয়েরা পরীক্ষায় ছেলেদের চেয়ে কম সংখ্যক অংশ নিয়ে বেশি পাশ করেছে। জিপিএ 5-এও এগিয়ে ছাত্রীরা। 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। এবছর একাদশ শ্রেণীতে আসন আছে 25 লাখ। ভর্তি প্রক্রিয়া শেষ হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এসএসসি পরীক্ষায় পাশের হারে এবার সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ বোর্ড। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, এই পিছিয়ে পড়ার পেছনের কারণটি আমাদের আসলকে জানাবেন। এই যে পিছিয়ে পড়া, এই পিছিয়ে পড়াটি কিন্তু শুরু হয়েছে 2023 সালের পর থেকে, অর্থাৎ বিগত 4 বছর ধরে যে পাশের পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় যে প্রায় 28.03% কিন্তু কমেছে। অর্থাৎ এই যে পিছিয়ে পড়া, এই পিছিয়ে পড়ার হার কিন্তু বাড়ছে। আজকে আমরা শিক্ষা বোর্ডে যখন এই নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে যখন আমাদেরকে ফলাফল জানানো হচ্ছিল, তখন কিন্তু বোর্ড কর্মকর্তারা যারা ছিলেন তাদের কাছেও কথা বলেছে এবং এর পরবর্তী সময়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং যে শিক্ষাবিদ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। একটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে যে স্কুলগামী শিক্ষার্থী যারা আছেন স্কুলগামী, সেই সমস্ত শিক্ষার্থীকে শতভাগ স্কুলে যেন তারা উপস্থিতি নিশ্চিত করেন, এই বিষয়টি যেরকম উঠে এসেছে। বিশেষ করে উদাহরণ হিসেবে যদি বলি যে ময়মনসিংহ নগরের যে বিদ্যাময়ী যে স্কুল রয়েছে, সেই বিদ্যাময়ী স্কুলে কিন্তু পাশের হার শতভাগ এবং এটি কিন্তু তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। এর বাইরেও বেসরকারি একটি স্কুল রয়েছে আফরোজ খান, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ পাশের হার ছিল 92%। অর্থাৎ প্রত্যেক স্কুলেই একটি কথা উঠে এসেছে যে সেটি হচ্ছে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী তাদের মধ্যে এক ধরনের সমন্বয়। সেক্ষেত্রে শিক্ষকরা বলছেন যে অভিভাবকদের যথেষ্ট পরিমাণ দায়িত্ব রয়েছে, পাশাপাশি শিক্ষকরাও যারা বিশেষ করে স্কুলে নিয়মিত না আসছেন এবং স্কুলে আসার পরও দেখা যাচ্ছে যে ক্লাসের পরে অন্য সময় তারা অন্যদিকে মনোযোগী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অভিভাবকদের সাথে পরামর্শ করে সেজন্য নিয়মিত স্কুলে অন্ততপক্ষে উপস্থিত থাকে। এই বিষয়টি যে সমস্ত স্কুলে নিশ্চিত হওয়া গেছে, শুধুমাত্র সেই সমস্ত স্কুলে কিন্তু ভালো রেজাল্ট করেছে। আরেকটি বিষয় বলেছে যে শুধুমাত্র মন খুশি করার জন্য শিক্ষা বোর্ডে বিগত সময়তে যে বিষয়টি অভিযোগ আকারে এসেছে যে পাশের হার বাড়ানো দেখানোর জন্য মূলত শিক্ষকরা পরীক্ষার খাতায় যেভাবে নম্বর যোগ করে দিত, সেই জায়গা থেকে যারা যতটুকু পড়াশোনা করেছে এবং যেভাবে মূল্যায়ন করা দরকার সেই মূল্যায়ন অনুযায়ী মূলত এই পাশের হারটি নির্ধারিত হচ্ছে এবং এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই বিষয়টি বলছে। তবে অবশ্যই অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যে একটি সমন্বয় সাধনের কথা বলছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা। শারমিন।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে দিনাজপুর বোর্ডে 18টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি, এর মধ্যে ঠাকুরগাঁও রয়েছে 5টি। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন ফাতেমাতুল ছোকরা। 5টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি, কেন এই চিত্র? শারমিন, আসলে রেজাল্টের পর সবখানে যেখানে উল্লাস, সেখানে ঠাকুরগাঁয়ে কিন্তু একটা হতাশার সৃষ্টি হয়েছে এই 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে। তো আমি সকাল থেকেই এই 5টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, সেখানকার শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তারা মূলত যেটা জানাচ্ছে যে এই শিক্ষার্থীগুলো যেগুলো ভর্তি হয়েছিল প্রতিটি প্রতিষ্ঠানেই 5টি প্রতিষ্ঠানেই কিন্তু 3 জন 4 জন এবং 7 জন করে শিক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে। তো এই শিক্ষার্থীগুলো একেবারেই দরিদ্র পরিবারের শিক্ষার্থী ছিল, যে কারণে আপনি যেমনটি জানেন যে ঠাকুরগাঁও কৃষি প্রধান এলাকা, এই মাঠে তারা কাজে যায়, দিনমজুর হিসেবে কাজ করে। বাড়তি এই কাজের চাপ এবং পারিবারিক দারিদ্রতার কারণে তারা স্কুলে কিন্তু মানে উপস্থিতির হার তাদের খুবই কম, যে কারণে তাদের এই ফল বিপর্যয়। আমি যদি আপনাকে একটু তথ্য দিই শারমিন, যে ঠাকুরগাঁয়ে যে 5টি বিদ্যালয়ে এই ফল বিপর্যয় ঘটেছে, সেখানকার শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যেটা জানাচ্ছে যে এখানে শিক্ষকদেরও কিছুটা গাফিলতি রয়েছে। তারা নিয়মিত পাঠদান থেকে বিরত থাকছে এবং অবকাঠামোগত দিক থেকে স্কুলগুলো একেবারেই অনুন্নত, যে কারণে স্কুলে শিক্ষার্থীদের আসার আগ্রহ খুবই কম। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানকার বালিকা উচ্চ বিদ্যালয় একটি আছে, সেটিতেও শতভাগ ফেল। এই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলছে যে এখানে বাল্যবিবাহের প্রবণতা রয়েছে, সে কারণে ঝরে পড়া শিক্ষার্থীও রয়েছে এবং এ কারণে কিন্তু এই ফল বিপর্যয়। তো সব মিলিয়ে ঠাকুরগাঁয়ে 24 জন শিক্ষার্থী কিন্তু এই শতভাগ ফেল করেছে। এবং আরেকটি যেটি আপনাকে তথ্য দেয় যে ঠাকুরগাঁয়ে পাশের হার 59.90%। শারমিন। জি ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএসসি পাশের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। হাম উপসর্গে দেশে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 1155 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে 98 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 780 জন। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে 17,278 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগের সংখ্যা 1,37,312। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 1,19,322 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 1,15,139 জন। হবিগঞ্জের নবীগঞ্জে বাস পিকআপ সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, সকালে সবজি আনতে ইনাদগঞ্জ বাজারে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। রোকনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় একজনের। আহতদের উদ্ধার করে সিলেট এজি ওসমানী মেডিকেলে নেওয়া হলে মারা যান আরও 2 জন। দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আর বান্দরবানে বালুবাহী ডাম্পার ট্রাক উল্টে মৃত্যু হয়েছে চালকের। খানাখন্দে বেহাল সিরাজগঞ্জ রায়গঞ্জ আঞ্চলিক সড়ক। সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও যানবাহন চালকদের। হরহামেশাই ঘটে দুর্ঘটনা। যদিও সড়ক বিভাগ বলছে রাস্তাটি নতুন করে নির্মাণের জন্য এরই মধ্যে নেওয়া হয়েছে প্রকল্প। সামান্য বৃষ্টিতে সড়কে জমে যায় পানি, রোদে যেন ধুলোর ঝড়। আছে খানাখন্দে থমকে থাকার গল্পও। দেখে গ্রামীণ সড়ক মনে হলেও এটি সিরাজগঞ্জ রায়গঞ্জ আঞ্চলিক সড়ক, যা পরিচিত পুরাতন বগুড়া রোড নামে। দীর্ঘদিন সংস্কার না হয় বিভিন্ন অংশে উঠে গেছে কার্পেটিং ও ইট। বড় বড় গর্তে প্রায়ই ঘটে দুর্ঘটনা, বিকল হয়ে যায় যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাতায়াতকারীদের। যাতায়াতের এমন অবস্থা, একটু বৃষ্টি হলে খানাখন্দর ভিতরে কাদা পানি জমে যায়। প্রত্যেক দিন বিয়ারিং ভাঙে, অটো নষ্ট হয়,
মজুরি অনেক বেশি লাগে। 7-8 বছর ধরে এই বেহাল অবস্থা, এখান দিয়ে কোনো ইমার্জেন্সি রুগী যাওয়ার পক্ষে সম্ভব না। গাড়ি ভেঙে যাচ্ছে বা মানুষের গায়ে যা পড়তেছে, খালি দুর্ভোগ খালি এক সাইডে না, দুর্ঘটনার শিকার হতেছে, অনেক মানুষ ক্ষয়ক্ষতি হতেছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে সিরাজগঞ্জের কাঠের পুল থেকে ধানগড়া পর্যন্ত 21 কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণের জন্য পাশ হয়েছে প্রকল্প। আর এটি 4 লেনে উন্নীতের চেষ্টা চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। কাঠের পুল থেকে ধানগড়া পর্যন্ত যে আমাদের প্রকল্পটি ইতিমধ্যে পাশ হয়েছে, আমরা আগামী সপ্তাহ খুব শীঘ্রই আমরা দরপত্র আহ্বান প্রক্রিয়া যাব এবং আশা করি খুব দ্রুতই কাজ শুরু করা যাবে। চান্দাইগড়া থেকে আমি কাঠের পর্যন্ত 4 লেন উন্নতি করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ডিউটি দিয়েছি এবং ইনশাল্লাহ আশা করি এই রাস্তাটা 4 লেন হয়ে যাবে ইনশাল্লাহ। 24 ফুট প্রশস্তের 21 কিলোমিটার সড়ক এবং 5টি সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে 283 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ঢাকা গোপালগঞ্জ রুটে প্রথমবারের মতো চালু হলো ট্রেন। এরই মধ্যে ঢাকা থেকে ছেড়ে গেছে অভিযাত্রী কমিউটার ট্রেনটি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন বাদল সাহা। বাদল, ট্রেন চলাচল শুরু হয়, স্থানীয়রা কি বলছেন? শারমিন, গোপালগঞ্জবাসীর যে স্বপ্নের যে যাত্রা সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। বিকাল 3:15 ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে অভিযাত্রী কমিউটার ট্রেনটি কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু এই ট্রেনটি ভাঙ্গা পর্যন্ত পৌঁছেছে এবং এই ট্রেনে কিন্তু গোপালগঞ্জ 1 আসন, গোপালগঞ্জ 2 আসন এবং গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্যরা কিন্তু সেখানে রয়েছে। এই ট্রেনটি কিন্তু 6:45 গোপালগঞ্জ যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেখানে কিন্তু পৌঁছাবে এবং এই ট্রেনটির যে আনুষ্ঠানিক যে যাত্রা, এই যাত্রা উপলক্ষে কিন্তু এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে এবং এখান থেকে কিন্তু যে উদ্বোধন সেটি কিন্তু করা হবে এবং এখানে কিন্তু গোপালগঞ্জের সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ যে প্রশাসনের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এইখানে যোগ দিবেন। এই ট্রেনটি চালু হওয়ায় কিন্তু গোপালগঞ্জবাসীর মধ্যে আনন্দ এবং উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই ট্রেনটি চালু হওয়ার ফলে তারা কিন্তু সহজেই গোপালগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে গোপালগঞ্জ যাতায়াত করতে পারবে। যেহেতু বাস ভাড়া কিন্তু 600 থেকে 700 টাকার মধ্যে তাদের গুনতে হয়, ফলে 145 টাকায় তারা কিন্তু ঢাকা থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করতে পারবে এবং একই সাথে কিন্তু গোপালগঞ্জের যে ব্যবসা বাণিজ্য এবং যে কৃষি পণ্য, সেই পণ্য কিন্তু তারা আনা নেওয়া করতে পারবেন। যেহেতু এই গোপালগঞ্জ কিন্তু কৃষি নির্ভর এলাকা, এই যোগাযোগের কারণে কিন্তু তাদের যে উৎপাদিত পণ্য সেটি কিন্তু তারা ঢাকায় নিতে পারে না, ফলে কিন্তু এখন থেকে তারা সহজেই এই পণ্য কিন্তু তারা ঢাকায় নিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই ট্রেনটি ঢাকা থেকে 3:15 গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবেন এবং 6:45 তারা কিন্তু সেই ট্রেনটি গোপালগঞ্জে পৌঁছবেন এবং একই ট্রেনটি যাবে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে, সেটি কিন্তু 7:15 গোপালগঞ্জ থেকে ছেড়ে 10:15 কিন্তু আপনার ঢাকায় গিয়ে পৌঁছাবে। সব মিলে কিন্তু গোপালগঞ্জবাসী কিন্তু আনন্দে কিন্তু ভাবছে এই ট্রেনটি চালু হওয়ার কারণে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ ঢাকা রুটে ট্রেন চলাচলের সবশেষ খবর। শারমিন। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামের মিরসরাই আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বড় তাকিয়া এলাকার রিল্যাক্স জোন হোটেলের একটি কক্ষে মেলে আমিনুলের মরদেহ। তার স্ত্রী তাহমিনা আক্তারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে তারা হোটেলটিতে ওঠেন। সকালে হোটেলের লোকজন ডাকাডাকির পর রক্তাক্ত অবস্থায় তাহমিনা দরজা খুলে দেন। সে সময় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আমিনুলের মরদেহ। কক্ষটিতে ছিল তাদের শিশু সন্তানও। তবে কিভাবে ঘটল এই ঘটনা জানাতে পারেনি পুলিশ। তাদের বাড়ি খোয়াছড়ায়। জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে জরিমানা করা হয় 1 লাখ টাকা। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এ রায় দেন। মামলা সূত্রে জানা যায় 2022 সালের 31 মার্চ দেওয়ানগঞ্জের নিমাইমারি গ্রামের গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী আসগর আলী ও জাহিদুল ইসলাম। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে মামলা করেন। পরে সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক। এদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে সাদেক মিয়া হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয় 4 জনকে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুরের অপসারণ দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। স্থাপন করা হয়েছে ঘৃণা মঞ্চ। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। এ সময় তারা অভিযোগ করেন, নানা অনিয়ম, দুর্নীতি, তথ্য প্রমাণ সহ সামনে আসলেও রহস্যজনক কারণে আব্দুল গফুরকে তার পদে বহাল রাখা হয়েছে। এ সময় পদ ঠিক রাখার জন্য মন্ত্রণালয়ে গফুরের 20 লাখ লেনদেনের বক্তব্য ও ভিডিও প্রচার করা হয় মাইকে। তার অপসারণ ও দুর্নীতির বিচার না হলে অনশন কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনকারীরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই। সেই জন্য আমরা এখন আমরণ অনশনে বসছি। আমরা 2টা 12 থেকে বসছি এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হবে না আমরা এই অবস্থান থেকে অনড় থাকবো। আমাদের বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ দুর্নীতিবাদ হিসাবে আমরা তাকে ক্রেস্ট প্রদান করেছি প্রতীকী স্বরূপ। পাশাপাশি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের 2টি দাবি আমরা উপস্থাপন করেছি। 1 নম্বর হচ্ছে যে পিডি আব্দুল গফুর, যিনি দুর্নীতিতে অভিযুক্ত এবং অর্থ কেন্দ্রে জড়িত, তার এই পদত্যাগে যে জর্জরিত হওয়ার বিষয়টা, সেই বিষয়টা আমরা পূর্ণ বহাল কেন হয়েছে, যিনি অতীত একবার কি বহিষ্কার হয়েছে, তো আমরা চাই তার এই বহিষ্কারের বিষয়টা পূর্ণ তদন্ত নিরপেক্ষভাবে অবস্থানভাবে আমাদের পরিষ্কার করুক। পাশাপাশি আমাদের বিগত শিক্ষক যারা নিয়োগ করেছেন সকল শিক্ষকের একটি নিরপেক্ষ তদন্ত হোক, যেন আমরা সকলের শিক্ষকদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারি। দীর্ঘ 3.5 মাস পর আজ মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারও জাল ফেলা শুরু করবেন জেলেরা। সোমবার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে গেল 20 এপ্রিল থেকে সব ধরনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রশাসন। মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে বিভিন্ন ঘাট ও বিএফটিসি অবতরণ কেন্দ্রে ব্যস্ততা বেড়েছে বহুগুণ। জাল মেরামত, বরফ সংগ্রহের কাজে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। মৎস্যজীবীদের আশা, মাছ সরবরাহ বাড়লে বাজারে দাম কমবে এবং তাদের আর্থিক সংকট দূর হবে।